সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের সরাসরি নিয়মিত আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। আমরা আমাদের এই চলমান সরাসরি সম্প্রচার করছি ইউটিউবে, নেক্সাস টেলিভিশন লাইভে এবং ফেসবুকের পাতায়, যেখানে আপনি দেখতে পারবেন নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আমরা যে আলোচনা করি সেই প্রতি আলোচনাতেই আমরা কোনো না কোনো বিষয়কে নির্ধারণ করি। যেহেতু আগামীকাল আমাদের ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে, তো প্রশ্নটা হচ্ছে গণতান্ত্রিক বসন্তের সূচনা কি এর ভেতর থেকে হবে? কারণ একটা বড় প্রশ্ন সামনে আসবে বারবারই, যে ভোটাধিকার প্রয়োগই আসলে গণতন্ত্রের কেবল একটা বড় পরিচয়, বা সেটা কি গণতন্ত্রকে আমাদের কাছে ইন্ট্রোডিউস করে, নাকি এটি একটি সংস্কৃতি যা চর্চার মাধ্যমে গড়ে তুলতে হয়? আমরা এই প্রশ্ন নিয়ে উপনীত হয়েছে আজকে, এবং আমাদের সাথে আছেন দুজন সম্মানিত অতিথি। আমার ডান পাশেই আছেন এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন মাসুদ কামাল, তিনিও জ্যেষ্ঠ সাংবাদিক, তাকে আপনারা এমনিতেই চেনেন। সো আমরা শুরু করব আমাদের প্রথম প্রশ্ন এম এ আজিজের কাছ থেকেই, যে আমাদের এই যে সংসদ অধিবেশন শুরু হবে, এবং আপনি কি মনে করেন যে ভোটাধিকারের ভেতর থেকেই বসন্ত আসে, নাকি সেটা একটা গণতান্ত্রিক অনুশীলনের বিষয়? না, গণতন্ত্র যদি বসন্তের কথা বলেন, গণতান্ত্রিক চর্চার মধ্যে আসতে হয়। দেশ 54 বছর স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমরা কিন্তু আশাহত হয়েছি। রাজনীতিবিদরা গণতান্ত্রিক চর্চা কোনো দলের মধ্যে তৈরি করতে পারে নাই, দেশকে উপহার দিতে পারে নাই। এইখানেই কিন্তু আমরা বলি সামাজিক অনেক সূচকে এগিয়েছে, রাজনৈতিক সূচকে আমরা পিছিয়ে গেছি। এখন একটা নির্বাচন হয়েছে, অভ্যুত্থানের শক্তি, বড় একটি দল আওয়ামী লীগ, তারা ধরেন তার প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে রেখেছি, কিন্তু তার তো অনেক সমর্থক আছে, তারা তাদের আপনার দল করতে পারছে না, তাদের ভোটার এবারে স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, অনেক জায়গায় পারে নাই। এবং একটা জরিপে আসছে যে আওয়ামী লীগের যত সমর্থক ছিল তাদের 48% ভোট দিয়েছে বলে ধারণা করা হয়। তো কিভাবে নির্ধারণ করে? এটা অনুমানে ধরেন সার্ভে করছে তাদের মতো করে, এটা যে পুরোপুরি সঠিক হবে এমন না। তবে আওয়ামী লীগের ভোট প্রত্যেকটা এরিয়ায় প্রার্থীদের উপরে নির্ভর করেছে, প্রার্থী দেখে। কিন্তু আচ্ছা ভাই, যেমন ধরেন যে আমাদের যে এই যে আমরা যে বসন্ত শুরু হবে বলছি, যে নির্বাচনের ভিতরে অধিবেশন শুরু হবে, কিন্তু প্রথমেই তো অনেকগুলো প্রশ্নে হোঁচট খেয়ে যাচ্ছে। এক হচ্ছে রাষ্ট্রপতি, বলা হচ্ছে যে, যেমন ধরেন আজকে ক্লেম করেছে আপনার জামাতের নায়েবে আমির, উনি বলছেন যে স্বৈরাচারের দোষর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়া কোনো অধিকার নেই, এই কথাটা উনি বলছেন। দেখেন, জুলাই জাতীয় সনদ যেটা তৈরি হয়েছে, তারা চাচ্ছে এই জুলাই সনদ এবং সংসদ সংস্কার পরিষদ একসাথে বসবে। ওটাতে লেখা আছে 180 দিনের ভিতরে এই সংস্কার শেষ করবে। এখন আপনি দেখেন বিএনপি আপনার জুলাই সংসদের ব্যাপারে, সংসদ নির্বাচন হয়েছে, সেটাতে ওত নিয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে সংবিধানের আপনার 184 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু ওত নিয়েছে, কিন্তু জামাত ইসলাম 11 দল যে ওতটা নিয়েছে, দুটা ওত নিয়েছে। কিন্তু জুলাই জাতীয় সনদের যেটা গণভোটের হয়েছে, সেখানে কিন্তু সংবিধানের কোনো অনুচ্ছেদ উল্লেখ করা হয় নাই। এই অধ্যাদেশটা খুব মজার। এটা লিখেছে যে জুলাই জাতীয় সনদ, ব্র্যাকেটে লিখেছে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এখন ধরেন যে সংবিধান তো সংস্কার কি হয়েছে না, এখন কিন্তু সংসদ তো শুরু হচ্ছে সংবিধানের নিয়মের অধীনে। আমি নিজে বঙ্গভবনের দাওয়াতি ছিলাম ওথ সেরেমনিতে। 106 সংবিধানের, বর্তমান সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে, এবং আপনার সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নেওয়া হয়েছে। তাহলে এটা সাংবিধানিক সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারও দাবি করেছে এটা সাংবিধানিক সরকার। তখন যখন ওত নেওয়া হয় বা তার আগে যখন
সেনাবাহিনীর থেকে সেনাপ্রধান সব রাজনৈতিক দল ছাত্রদেরকে জড়ো করে সংবিধানে, ওখানে একটা আলোচনা উঠছিল যে জাতীয় সরকার, এবং বাইরে প্রচার আছে যে জাতীয় সরকার বিএনপি চায় নাই। সেখানে ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন, তিনি বলেছিলেন 3 মাস পরে তো নির্বাচন হবে, তো সুতরাং এখন জাতীয় সরকার করে কি দরকার, কিন্তু সেটা কিন্তু আলোচনায় আসে নাই। মানে সংবিধানের বিধান অনুযায়ী তাই হতে হবে। বিধান অনুযায়ী এখন সংবিধানে আছে ধরেন 3 মাস পরে নির্বাচন হবে। যদি নির্বাচন কমিশন কোনো দুর্বিপাকে পড়ে, কোনো অসুবিধা পড়ে, তাহলে আরও 6 মাস বৃদ্ধি হতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু 3 মাস পরে নির্বাচন দেয় নাই। 7 তারিখে 5 তারিখে যখন পরিবর্তন হয়ে যায় অভ্যুত্থানের, তখন কিন্তু 7 তারিখে একটা পল্টনের জনসভা হয়, সেখানে কিন্তু নির্বাচন দাবি করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। তখন বেগম খালেদা জিয়াও বক্তব্য দিয়েছিল, সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিল যে সে প্রতিশোধের প্রতিহিংসার কথা বলে নাই, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আমাদের প্রতিহিংসা প্রতিশোধের কথা তখন তো এই প্রশ্নটা ওঠে না যে রাষ্ট্রপতি হচ্ছে স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি বা স্বৈরাচারের রাষ্ট্রপতি, যেটা এখন ধরেন জামাত বা ধরেন নাহিদ ইসলামও দেখলাম একই প্রশ্ন উত্থাপন করেছে যে স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই, তার অধীনে সংসদ শুরু হবে না। তাহলে অন্তর্বর্তী সরকার সময় তো এই রাষ্ট্রপতি ছিল না। আমার বক্তব্য ওইখানেই, এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী এই সংবিধান সমুন্নত রাখার জন্য। তো এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের ছিল না, অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। কিন্তু জুলাই জাতীয় সনদে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এখন জুলাই সনদ প্রেসিডেন্টের আদেশ বলে এটা হানা ভোটে পাঠানো হয়েছে 4 দফা করে। তো জুলাই সনদে জুলাই সংবিধান যে জীবিত থাকতে প্রেসিডেন্টের তো আদেশ দেওয়ার এখতিয়ারই নাই। সুতরাং এই জুলাই সনদটা তো আইনের চোখে অবৈধ। এখন তারা যে জায়গা হচ্ছে আগামীকালকে ধরেন সংসদ বসবে, সেখানে জামাতের সিদ্ধান্ত হচ্ছে যে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতির কাছে আপনার বক্তৃতা দিতে পারবে না, তার ওটাতে আমরা অংশগ্রহণ করব না। এখন সিদ্ধান্ত অংশগ্রহণ করবে, তবে একটা জায়গায় জট পাকানো আছে যে 74 সংবিধানের 74 অনুচ্ছেদ অনুযায়ী রেগুলার ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। তো ওইটা আপনার বিরোধী দলকে বিএনপি অফার করেছিল। তো অফার করলে তারা বলেছে যে না, জুলাই সনদ অনুযায়ী, জুলাই জাতীয় সনদ অনুযায়ী যদি বিরোধী দলের নামে বিরোধী দলকে আপনার ডেপুটি স্পিকার দেওয়া হয় সেটা গ্রহণ করবে, কিন্তু 74 অনুযায়ী এই সংবিধান অনুযায়ী যে ডেপুটি স্পিকার দিলে তারা এটা গ্রহণ করবে না। এই তো আজিজ ভাই যেটা বললেন সেটা যদি আমি বুঝে থাকি তাহলে হচ্ছে এরকম যে মানে যেই যাকে এখন ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বলা হচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকার তাকে দিয়ে শুরু হয়েছে। আমরা একটু আমাদের মানে আরেকজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন, জনাব মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক এবং আমাদের সবার পরিচিত মুখ, যাকে আমরা সবাই চিনি, তাই সে নামেই পরিচিত। আমরা মাসুদ ভাই যে বিষয়টা নিয়ে আলাপ করছি বা আজকে যেই বিষয়টা আমরা রেখেছি তা হচ্ছে গণতান্ত্রিক বসন্তের সূচনা, মানে আমাদের এই ত্রয়োদশ সংসদের ভিতর থেকে, এবং প্রথম অধিবেশন আগামীকালই শুরু। আসলে কি বসন্তের সূচনা হবে? কোকিলের ডাক কি আপনি শুনতে পাচ্ছেন নাকি? আরেকটা বড় প্রশ্ন আমরা রেখেছিলাম আজিজ ভাইয়ের কাছে যে গণতান্ত্রিকতা কি কেবল ভোটাধিকার প্রয়োগের ভিতর থেকে হয় নাকি এটা দীর্ঘ অনুশীলনেরও ব্যাপার? আর এখানে কোথায় কোথায় হোঁচট খাবে এই ত্রয়োদশ মানে সংসদ প্রথম অধিবেশনের ভিতর থেকে? আমি আর একটা কথা বলে নিই, তাহলে শেষ হবে। জুলাই জাতীয় সনদ যেহেতু এটা আদেশ দ্বারা তৈরি হয়েছে, এইটা আপনার অবৈধ। সুতরাং ওখানে জুলাই জাতীয় সনদে লেখা আছে যেসব জায়গায় যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেখানে একটা নোট দিয়ে লেখা আছে যে এত দল এটার সমর্থন করেছে, এত দল বিরোধিতা করেছে, এবং যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে ওখানে নোট লেখা আছে যে যদি তারা নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে সেটা বাস্তবায়ন করতে পারবে। তার মানে
এখন দাঁড়ায় যে সব জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে দিছে, এখন তারা তো ম্যান্ডেট পেয়েছে, 2/3 মেজরিটি পেয়ে গেছে, তারা তো সেই সব জায়গায় তাদের 11 দলের ইচ্ছা মতো বাস্তবায়ন করতে সম্মত না, রাজি না। এটি ঠিকই আছে, কিন্তু ধরেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে একই প্রশ্ন উত্থাপন করেছেন, যদিও উনিও নিজেও ওই ওই মানে মিটিংয়ে ছিলেন, যৌথ ইসের মিটিংয়ে, কিন্তু সেখানে উনি এটা বলেছেন যে মানে অধ্যাদেশটার নাম যে জুলাই জাতীয় সংসদ ব্র্যাকেটের ভিতরে সংবিধান সংস্কার এবং তারপরে ব্র্যাকেটের পরে লেখা বাস্তবায়ন আদেশ 2025। আসলে এইরকম একটি শিরোনাম দিয়ে কেন এরকম একটা অধ্যাদেশ করা হলো? আমরা যে প্রশ্নে ছিলাম, মাসুদ ভাই আপনি যদি একটু আলোকপাত করেন। দেখেন, আগামীকালকে তো নতুন সংসদ শুরু হচ্ছে। এই সংসদে প্রথম দিন থেকেই ঝামেলা হবে, প্রথম দিন থেকেই আইনগত ঝামেলাগুলো আসবে সামনে, এবং এগুলোকে আপনি ইগনোর করবেন তা পারবেন না, আপনাকে একটা ব্যাখ্যা দিতে হবে। তো ধরেন আমি এখানে আসলাম অথবা আমি এখানে আসলাম না, এলে কেন এলাম আমাকে তার ব্যাখ্যা দিতে হবে, অথবা না এলে কেন এলাম না তারও একটা ব্যাখ্যা থাকবে, তাই না? এখন ওইখানে যে জিনিসটা হয়েছে যে কালকে প্রথম যে ঝামেলাটা বাঁধবে, প্রথম ঝামেলাটা সেটা হলো প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবে? স্পিকার কোথায়? আমি যদি বলি স্পিকারকে অন্তর্বর্তীকালীন সরকার গুম করে ফেলাইছে, ধরেন আমি একজন সাধারণ নাগরিক, আমি বললাম যে আমাদের আগের যিনি স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী, ওনাকে অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সরকার গুম করে ফেলাইছে, আপনি এটা খণ্ডন করবেন কিভাবে? কারণ উনি তো আমার মতো এলেবেলের লোক না, উনি একটু ভিভিআইপি ছিলেন, রাষ্ট্রের 3 নম্বর ব্যক্তি উনি। তো উনি আমরা শেষ পর্যন্ত জানি যে উনি সেনানিবাসে ছিলেন, তথ্য যতটুকু জানি এটা সেনানিবাস নিজেরাই জানিয়েছে, সেনা সদর জানিয়েছে যে ওনাদের কাছে উনি ছিলেন, সংরক্ষিত অবস্থায় ছিলেন। তারপরে কোথায় গেলেন আমরা কেউ জানি না? রাষ্ট্র আমাদেরকে জানিয়েছে, সরকার আমাদেরকে জানিয়েছে। তাহলে আপনার কাছে ছিল একটা লোক, একজন গুরুত্বপূর্ণ লোক, সে কোথায় গেল? বা সে কি পদত্যাগপত্র দিয়েছিল? যদি সে পদত্যাগপত্র দেয়ও, ধরলাম সে পদত্যাগপত্র দিয়েছে, আপনি সংবিধানে পড়লে দেখবেন সংবিধানের 74-এর 6 অনুচ্ছেদে কি লেখা আছে, 74-এর 2 অনুচ্ছেদে আছে যে স্পিকার কিভাবে পদত্যাগ করতে পারেন, এই আছে। আমি ধরে নিলাম ওটা মেনে উনি পদত্যাগ করেছেন। 74-এর 6 বলা হয়েছে যদি উনি পদত্যাগ করেও থাকেন, মানে 74-এর 2 যদি উনি যেভাবে পদত্যাগ করতে হয়, যদি উনি সেভাবে পদত্যাগ করেও থাকেন, তবুও নতুন জন নির্বাচিত না হওয়ার নতুন স্পিকার, আমি এটা আপনাকে পড়ে শুনে নাহলে বুঝবেন না। 6 বলছে এই অনুচ্ছেদের 2 দফায়, মানে ওই যে পদত্যাগের যে দফাটা, ওই দফায় বিধানাবলী সত্ত্বেও ক্ষেত্রমতো স্পিকার বা ডেপুটি স্পিকার তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল রহিয়াছেন বলিয়া গণ্য হইবে। মানে উনি যদি পদত্যাগ করেও দেন, তারপরেও পরবর্তী স্পিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ওই শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদে বহাল আছেন, এগুলো সংবিধান বলতেছে। তো যদি সাংবিধানিক কথাটা বলে তাহলে ডেপুটি স্পিকারকে দিয়ে যদি চালাতে চায়, আপনি স্পিকারকে খুঁজছেন কিনা বলেন আমাকে আগে। আমি ডেপুটি স্পিকার প্রসঙ্গ পরে আসতেছি, আগে আপনি স্পিকারের পার্টটা শেষ করি। আপনি কখন স্পিকারকে বলবেন যে স্পিকার নাই? আপনি স্পিকারের বাসায় চিঠি পাঠাচ্ছেন, স্পিকারকে খুঁজছেন, স্পিকারকে খোঁজার জন্য কোনো চেষ্টা করছেন? সেনানিবাসকে বলছেন আপনি এখান থেকে কোথায় গেছে বলছেন? আপনি বলেন নাই তো, তাহলে আপনি তো খুঁজেনই না খুঁজে আপনি বলেন যে স্পিকার নাই, এটা তো বলতে পারেন না। আপনি যে খুঁজছেন, আপনার যে খোঁজার প্রক্রিয়াটা এটা কি দৃশ্যমান? আপনি দেখছেন, আমি দেখছি না? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর গেলে এই প্রশ্ন। তারপরেও ধরে নিলাম হাইপোথেটিক্যালি যে শিরিন শারমিন চৌধুরী যে ওনার দেহটা এটা কর্পোরেট তৈরি, আমি ধরে নিচ্ছি এটা উড়ে গেছে বাতাসে, ধরে নিলাম, এছাড়া তার কোনো চিকিৎসা আমি দেখতেছি না, আমি ধরলাম এটা উড়ে গেছে। আচ্ছা, উড়ে যাওয়ার পরে যদি উড়েও যায়, তারপরে অটোমেটিকলি আসবে কি ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার তো আছে, ডেপুটি স্পিকার তো সরকারের হাতে আছে। উনাকে আপনি একটা মামলা দিয়ে, ওই যে গয়রহ মামলা আছে না, 200-300 আসামি, ওই একটা মামলা দিয়ে ওনার আপনি ভিতরে ঢুকে রাখছেন। ঢুকে রাখার পর ওনার বিরুদ্ধে কি কনভিকশন হয়েছে?
হয় নাই। উনি কি কনভিক্টেড? না। তাহলে ওনাকে জামিন দিয়ে বাইক নিয়ে আসলে হয়, জামিন দিয়ে বাইক নিয়ে আসেন। অথবা তাও আনবেন না, আপনি তাকে জামিন দেওয়া যাবে না, দিলে পরে আইনের অমান্য হয়ে যাবে, আইন ধ্বংসপ্রাপ্ত হবে, সব মানলাম। যদি সেগুলো হয় তাহলে তাকে প্যারোলে নিয়ে আসেন। না, এটা নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য হাজিরই করে না সরকার পক্ষ। কেন করছে না? এবং ভাই, মানে আপনি কেউ বক্তব্য কি- হাজির না এমনকি করতে পারেন। বিরোধী দলও কিন্তু কোনো বক্তব্য হাজির করছে না। ভাই, বিরোধী দল করুক না করুক, সরকার না করুক, ভাই আমি একজন নাগরিক প্রশ্নটা করলাম। নাগরিক হিসেবে আমার এই প্রশ্নের জবাব পাওয়ার অধিকার আছে না? অবশ্যই। আপনি কোনো জবাব পান খুঁজে? পান না। আপনি যখন করবেন কি, আপনি একজন সিনিয়র মেম্বার দিয়ে করান, সমস্যা নাই। এটা কোথায় পাইছেন আপনি? আপনি যে কাজটা করাচ্ছেন, আমি আপনাকে সিম্পল প্রশ্ন করেছি, এইটা আপনি কোথায় পাইছেন? কোন কাগজে, কোন বইয়ে, কোথায় লেখা আছে? আপনি তো সংবিধান মানেন। সংবিধান মানেন বলেই তো আপনি সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেন নাই। আপনি বলছেন কিন্তু এই সরকারি দল বলছে না ওরা সংবিধান নাই, আমি করবো না। তো আপনি সংবিধান মানেন, কিন্তু মানতেছেন না। শুনেন, কোরআনে একটা কথা আছে, যে কোরআনে বলা হয়, সূরা বাকারায় পাবেন আপনি এটা, যে সমস্ত লোকেরা কোরআনের তার সুবিধা মতো কিছু অংশ মানে আর সুবিধার মধ্যে কিছু অংশ মানে না, তারা হলো মুনাফিক। জাস্ট মুনাফিক। মানে আপনি আপনার সুবিধা অনুযায়ী কিছু মানবেন আর কিছু মানবেন না। যাক, আমাদের তো এখন ওনাদের তো আমার ওইটা বলতে ইচ্ছা করতেছে। মাসুদ ভাই, আমাদের সংবিধানের উল্লেখ আছে, আপনি যদি না মানেন তাহলে কি হবে, তার বিধান আছে। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একটা ছোট্ট বিরতি নিব, কিন্তু তার আগে বলে নেই যে মাসুদ ভাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন, যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন। আমরা এটাকে আবারও খুঁজব, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, চলমানের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমাদের সাথে কথা বলছিলেন মাসুদ কামাল। আমরা তার কাছেই আবার ফিরে যাব, কারণ আমরা যেটা খুঁজছি তার প্রথম হোঁচটের কথা উনি বলেছেন, যে বসন্ত, যে গণতান্ত্রিক বসন্তর সূচনা হবে আগামীকাল, সেই সূচনাটা কতটা হোঁচট খাবে। প্রথমে হচ্ছে সভাপতির হোঁচট। দ্বিতীয় প্রশ্নটা ছিল তার কাছে, তা হচ্ছে রাষ্ট্রপতি প্রশ্নে এবং তার স্বাগত ভাষণ, সেটা নিয়ে যে তর্কটা চলছে। মাসুদ ভাই, দেখেন, আমাদের রাষ্ট্রপতির কি কাজ এটা সংবিধানে বলে দেওয়া আছে। সংসদ যখন শুরু হবে, নতুন একটা সংসদ, নতুন একটা গভর্নমেন্ট যখন আসবে, তখন রাষ্ট্রপতির কি কাজ সেটাও সংবিধানের ৭৩ অনুচ্ছেদে বলে দেওয়া আছে। আমি একটু পড়ে শোনাই। ৭৩ একই কী বলা হচ্ছে? ৭৩ একই বলা হচ্ছে, রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান এবং বাণী প্রেরণ করিতে পারিবেন। ৭৩ 2 বলা হচ্ছে, সংসদ সদস্যদের সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করিবেন। মানে এই সংসদে এবং আগামী বছরে যে প্রথম অধিবেশনটা বসবে সেটাতে, তারপরে বছর যে প্রথম অধিবেশনটা বসবে সেটাতে রাষ্ট্রপতি ভাষণ দিবে। এটা সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে, এটা তুমি করবা, তুমি করবেন। তো সেখানে এর মধ্যে আর কোনো ঝামেলা না। রাষ্ট্রপতি কে, এটা কিন্তু ইমম্যাটেরিয়াল। প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রপতি যিনি, তিনিই করবেন। কিন্তু তাহলে নতুন যে স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ হবে, এইটা আসলে সংসদে কে আসলে করবেন, ইনিশিয়েট করবেন? ইনিশিয়েট তো করবে। নিয়মটা কি আপনি মনে করেন, আমি একটু পেছনে যাই। 1991 সালে যে নির্বাচনটা হলো, যে নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, ঠিক আছে, সেই নির্বাচনে প্রথম যে অধিবেশনটা হলো, প্রথম অধিবেশন যেটাতে নাকি শেখ রাজ্জাক আলী স্পিকার হয়েছিলেন, ওই অধিবেশনটা প্রথমে শুরু করছিলেন জানেন? শামসুল হুদা চৌধুরী। আজিজ ভাই ভুল হলে আমাকে ধরাইতেন। ঠিক আছে। শামসুল হুদা চৌধুরী এরশাদের আমলের এরশাদের সংসদের স্পিকার ছিলেন। এরশাদকে তো আমরা ধরেছি। এরশাদ তো পতিত স্বৈরাচার। তখন সেই পতিত স্বৈরাচারের যে সংসদ, সেই সংসদে যিনি স্পিকার, তিনি কিন্তু প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন। এবং ওই সভাপতিত্ব করাকালীন ওইখানে বৈশা সংসদ সদস্য সবাই মিলা সংসদ নেতা নির্বাচন করে, সংসদে বিরোধী দলের নেতা নির্বাচিত হয়, স্পিকার নির্বাচিত হয়, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়, সব ওই সংসদ সদস্যরা নির্বাচন করেন। এটাই নিয়ম। তো এখানে রাষ্ট্রপতির কোনো ভূমিকা নাই।
এইভাবে এটা নির্বাচিত হবে। স্পিকারকে বরং শপথ পড়ায় রাষ্ট্রপতি। স্পিকার যখন হবে তখন রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবে। মানে নিয়মটা হলো এরকম। তো আপনি সেই নিয়মটা ভাঙবেন কীভাবে এবার? আপনারা স্পিকারকে আনবেন না, ডেপুটি স্পিকারকে আনবেন না, রাষ্ট্রপতিদের ভাষণ দিবার চাবেন না, বা এটা কি মগের মুল্লুক নাকি? তাহলে ওই সংসদের নাম রাখেন মগের মুল্লুকের সংসদ। না, মানে যেহেতু তারা এটা করেছে, যেমন ধরেন সংসদ নির্বাচন তো হয়েছে সংবিধানের অধীনে, তার সকল মানে নিয়ম কানুন মেনে, তাহলে এখন বাদবাকিগুলো যেমন মানে বিএনপির পক্ষ থেকে একদমই দাবি করা হচ্ছে যে সংবিধানের সকল নিয়ম মেনে আগাবে। তাহলে কিছুক্ষণ আগে আজিজ ভাই একটা কথা বলছিলেন যে 180 দিনের যেটা বাধ্যবাধকতা, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের। কিন্তু যেমন ধরেন 133টা যে অধ্যাদেশ জারি করেছে, যদি আমরা বিদ্যমান সংবিধানের অধীনে যাই তাহলে কিন্তু সেটা 30 দিনের মধ্যে আপনাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে, না হলে বাতিল হয়ে যাবে। তাহলে মানে এখনই 30 দিনের একটা বাধ্যবাধকতা আছে অধ্যাদেশগুলোর ক্ষেত্রে, আর আরেকটা তো 180 দিনের। তাহলে এখানে কি আরেকটা জটিলতা তৈরি হবে না? না, জটিলতা তৈরি হবে না। কারণ হচ্ছে, আমি লয়ের কাছে শুনেছি, ধরেন এখন স্পিকার বাস্তবে নাই, ডেপুটি স্পিকার নাই, এখন সিনিয়র সদস্য এটা সভাপতি করবে। যেহেতু সংবিধান সর্বোচ্চ আইন প্রণেতা, সংবিধান নিয়ে তো অবৈধতার নাই, ওত নিয়েছে, সংসদ সদস্যরা ওত নিয়েছে, তারা তখন আপনার রাষ্ট্রপতি বৈধ, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী আছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ওত নিয়েছে, তার পক্ষ থেকে স্পিকার আবার ইলেকশন কমিশন আবার ওত নিয়েছে। সুতরাং এই সংবিধান বসে আপনার ধরেন 133 যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ তো কালের কণ্ঠের সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি বলেছে অনেক অধ্যাদেশ সম্পর্কে জানেই না। আর দ্বিতীয়ত, অধ্যাদেশ যেগুলো জারি করা হয়েছে, বিএনপি যেগুলো মনে করে তারা নোট অফ ডিসেন্টের ভিতরে পড়ে না, এবং যেটা দেশ এবং জনগণের স্বার্থে, সেগুলো পাশ করবে, আর বাকিগুলো ট্রাশ পেপার ফেলে দিবে। কারণ সংসদ অনুমোদন না করলে তো হবে না। এখন সিনিয়র একজন সদস্য আপনার সভাপতিত্ব করবে, তার সভাপতিত্বে আপনার ভাষণ দিবে রাষ্ট্রপতি, তারপরেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে অ্যাকর্ডিং টু সংবিধান। অর্থাৎ স্পিকার নির্বাচিত আপনার সংসদ সদস্যরা নির্বাচিত করবে, আর 74 অনুচ্ছেদ অনুযায়ী ডেপুটি স্পিকার হবে, অর্থাৎ সংবিধান অনুযায়ী রেগুলার। এখানে বিরোধী দলের বক্তব্য হচ্ছে যে জুলাই জাতীয় সনদ, সেখানে বলা আছে যে বিরোধী দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার হবে, সেটা দিলে তারা এগ্রি করবে, না হলে তারা করবে না, এবং তারা সংসদে আপনার যোগদান করবে। তো তারা সংসদের অংশে যোগদান করলো, কিন্তু জুলাই সনদের অংশে যেটা ওত নিয়েছে, সেই ওত নেওয়া তো সংবিধান সম্মত হয় নাই। কারণ সংবিধানের কোন অনুচ্ছেদে ওত নিল সেটা কিন্তু উল্লেখ, ওই ওত পড়ানোর সময় কিন্তু সংবিধানের কোনো অনুচ্ছেদ উচ্চারণ করা হয় নাই, কিন্তু সংসদ সদস্যদের এটা কিন্তু উচ্চারণ করা হয়েছে। সুতরাং সংবিধান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারা তখন প্রয়োজনে এটা করবে, এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করবে, করার পরে আপনার স্পিকার হয়ে যদি হয়ে যায়। যেমন ধরেন যে জুলাই জাতীয় সনদের মানে 2025-এর যে তারা যে একটা ওথ নিল, দ্বিতীয় ওথ, তাহলে সেটার জন্য কি আলাদা কোনো অধিবেশন বসবে নাকি একই অধিবেশনের মধ্যেই হবে? কারণ বিএনপি নিল না, আগে বলছি যে জুলাই জাতীয় সনদ আমার কাছে আছে। জুলাই জাতীয় সনদে যেসব সংস্কার প্রস্তাব আসছে, যেগুলোতে যা কতজন, প্রত্যেকটা সংস্কারের ভিতরে কত দল সমর্থন দিয়েছে, কোন কোন দল বিরোধিতা করেছে, তারপরে নিচে নোট দেওয়া আছে, প্রত্যেকটা যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, সেখানে নোট দেওয়া আছে যে দল ইশতেহারে এই ইস্যুটা, ইশতেহারে যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তার মতো করে সেটা বাস্তবায়ন করবে। তার মানে শপথ নেওয়ার জরুরি কেন হলো? তারা শপথ নেওয়ার অর্থটা কি দাঁড়ালো? তারা এখানেই তো ফাঁকা কথা, যেখানে তারা চাইছে দিয়ে দিছে, স্টেলমেন্ট দূর করার জন্য দিয়ে দিছে। তো এটা তো জুলাই সনদ তো আসলে আদেশে হয়েছে, এটা তো অবৈধ। এবং যেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে
যে জুলাই জাতীয় সনদে আমরা যেটাতে স্বাক্ষর করেছি তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। না, কিন্তু বলা হচ্ছে তো যে জুলাইতে যারা হতাহত হলো তাদের রক্তের সাথে অবমাননা করা হবে যদি এটা না মানা হয়, এবং এটা ঠিক তার আছে, স্পিরিটের কিন্তু সাথে এটা তো ই করা হবে। আইনের সাথে তো এটা বা আইন গণভোটে যেটা বলা হয়েছে, জনগণই তো রায় দিয়েছে গণভোট। না, গণভোটটা তো অবৈধ, এটা আদেশে পাঠানো হয়েছে, প্রেসিডেন্ট তো আদেশ দিতে পারে না, সুতরাং এটা অবৈধ। আবার যেটা জুলাই সনদের ব্যাপারে যেটা ওত নিয়েছে সেটা তো সংবিধান সম্মতভাবে ওত নেয় নাই, সুতরাং ওটা তো সংবিধান অনুযায়ী এটা তো লিগেল না, এটা মানে এই বিষয়ে অবৈধ না। মাসুদ ভাই কি বলেন যে এই যে গণভোট হলো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বললেন যে সেই এই এই মানে অধ্যাদেশটা পড়তেই তার 3.5 ঘন্টা লেগেছে, তো মানুষ অল্প সময়ের মধ্যে এত বড় ভোট কি করে দিলেন, এবং সেইটার আসলে ভবিষ্যৎ কি হবে। আর এই যে তারা যে আরেকটি ওথ নিলেন এবং আমাদের যে নির্বাচন কমিশনার ওথ পড়ালেন, মানে সেইটারই বা ভবিষ্যৎ কি হবে, তারা বা সেটা কিভাবে সেটা এক্সিকিউট হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে এমপি সাহেবরা যে শপথ নিয়েছেন, এই শপথটা অপ্রয়োজনীয় শপথ, টোটালি অপ্রয়োজনীয় শপথ। এবং আমি নিজে পার্সোনালি মনে করি বিএনপি যেটা বলছে যে আমরা তো এমপি হিসেবে শপথ নেব, সংবিধান সংস্কার পরিষদ এই বিষয়টা তো সংবিধানে নাই, তো এটা আমি শপথ নেব কেন? এটা লজিক্যালি ঠিক, আইনগতভাবেও ঠিক। তাহলে এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটা হলো ডক্টর আলী রিয়াজের উর্বর মস্তিষ্ক থেকে বাইরে ছিল আর কি, এবং ওনাকে ডক্টর ইউনূস এত ভালোবাসেন যে যা বলছে তাতে রাজি হয়ে গেছেন, এবং উনি এটা পাবলিককে খাওয়ানোর চেষ্টা করছেন। এই পুরা জিনিসটাই বোগাস, জাস্ট ওই জিনিসটা, ওই যে নাকি জামাত এখন বলতেছে, এনসিপি এখন বলতেছে যে আপনার জুলাই সনদ একটা প্যাকেজ, এটা প্যাকেজ আকারে এটাকে পাশ করাইতে হবে, এই জিনিসটা আপনি ভুলে যান, এটা আপনার জন্য কোনো কাজে, এটা আপনি একটা তর্ক সূচনা করতে পারেন। মানে জামাতের আমির বলেছে যে খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, আমরা চাই প্যাকেজ। তারা চায়, পাবে না, চাই দিতে পারি। আমি তো চাই যে আপনার এখানে আমি হেলিকপ্টারে আসবো, পাবো, আমি গাড়িতে আসবো, একটু পরে আসবো, যানজটের মধ্যে দিয়ে আসবো, এটি যে আমার প্রাপ্তি, আমি চাইলে তো পাবো না, ওরা চাবে, পাবে না। তো আমি আপনাকে একটা কথা বলি, তাহলে সেটা কি জুলাইয়ের সাথে, জুলাইয়ের যে যোদ্ধারা, যে রক্তপাত হয়েছে, যে বড় এত মানুষ হতাহত হয়েছে, তাহলে তার সাথে কি অবমাননা করা হবে না? কেন? আমি এখন আপনার একটা জিনিস বুঝাই, জুলাই যখন যারা নাকি নিহত হয়েছে, যারা মারা গেছে, জুলাইয়ের যে চেতনা, যে জুলাই সনদ, এটা আপনি কে গুলো জুলাই সনদ নামে তারা যেটা বানাইছে, এটাই যে জুলাই চেতনায় ছিল, এটা আপনি কে বললো? এটা আলী রিয়াজ বলতেছে। আলী রিয়াজ কি জুলাই চেতনার ধারক বাহক নাকি? সে কি জুলাই আন্দোলনে ছিল? আলী রিয়াজ ছিল? কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 2-3 জন লোক ছাড়া আর কেউ ছিল? ডক্টর ইউনূস ছিল। ডক্টর ইউনূস নিজেই তো জুলাই চেতনার সবচেয়ে বড় অলঙ্ঘনকারী। ডক্টর ইউনূস দেশ চালাইছে হাসিনার চেয়েও স্বৈরাচারী পদ্ধতিতে। হাসিনা যদি ফ্যাসিবাদী হয়ে থাকে, হাসিনা যদি স্বৈরাচারী হয়ে থাকে, ডক্টর ইউনূস তার চেয়ে 1 ডিগ্রি বেশি স্বৈরাচার এবং ফ্যাসিবাদী ছিল। হাসিনা তার কথা না মানলে পরে পুলিশ দিয়ে ধরে দিত, আর ডক্টর ইউনূস মব লাই দিত। ডক্টর ইউনূস বলে নাই যে এই হাসিনার অনুচরকে খালি সচিবালয় আছে, আমি তো বলি ওরা তোমার গ্রামেও আছে, গ্রামে যে ধরছে না, গ্রামে যে সব বাড়িতে যে আগুন দেয় নাই, ওগুলি কে দেওয়া হয়েছে? ডক্টর ইউনূস দেওয়া হয়েছে। তো আপনার সঙ্গে আমার মতের অমিল, অথবা আপনাকে মারবো, আপনি আমার সঙ্গে আমার মতের অমিল, আপনি বাড়ি আমি আগুন দিয়ে পুরাই দেবো। ফ্যাসিবাদ তো এইটা, ফ্যাসিবাদ কি গাছে ধরে নাকি রে ভাই? দিস ইজ ফ্যাসিবাদ। যে আমি কোনো বিরুদ্ধ মতকে রাখবো না। ডক্টর ইউনূসের যে বড় ফ্যাসিবাদ বাংলাদেশের দ্বিতীয়টা আসে নাই। কিন্তু তারা তো, তাহলে ওইটা কি জুলাই চেতনা ছিল? এটা একটা বড় প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন। মানে প্রশ্ন ছোট, উত্তর নাই। আজি ভাই কি বলবেন এই ব্যাপারে, যে প্রশ্নটা মানে মাসুদ ভাই তুললেন? হ্যাঁ, না দেখেন, মব বিএনপি তরফ থেকে বলা হয়েছে আর কোনো মব না। মব তো জাতিকে চেঞ্জ করে ফেলছে, মানসিকতা চেঞ্জ করে ফেলছে। তো এই মব তো হওয়া উচিত হয় না। আপনার নেপালের উদাহরণ দেন, কি হইলো? নেপালে তো আপনার প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পরেই বলছে যে কোনো ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং 6 মাস পরে নির্বাচন হবে। নির্বাচন হয়েছে,
আপনি দেখেন ওখানে ওখানে যে ছাত্ররা কোনো সংগঠন করে নাই, ছোট্ট একটা সংগঠন ছিল বালেন্দ্র, এনপিএ। হ্যাঁ, তো সে কাঠমান্ডুর মেয়র ছিল, তার বয়স 35 বছর। সে যা জাস্ট কমিউনিস্ট পার্টি অফ নেপাল, তার যে সাবেক প্রধানমন্ত্রী, সেই সিটে নির্বাচন করে সে বিপুল ভোটে জয় লাভ করছে। এবং সেইটাকে সে তখন ছিল, ওই আন্দোলনের পক্ষে গান গাইতো। হ্যাঁ, তো সেই পার্টিকে সমর্থন দিছে, তারা এখন সরকার গঠন করছে। তো ইউনূসের মতো তো বলে নাই, তরুণদের দিয়ে রাজনীতি করায় নাই, আর তরুণদেরকে তো প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দেয় নাই, এবং সবাইকে করাপ্ট করে নাই। সে তো জাতিকে ধ্বংস করে দিছে, তো এই তরুণ জেনারেশন নষ্ট করে দিছে। তো কেন আমাদের দুদক তো ক্লিন চিট দিয়েছে যে এরা কেউ অপরাধ করেনি। না, ক্লিন চিট দেয় না, ওখানে তো দুদকে তো পাইলাভ হয়েছে আপত্তি, এবং ইউনূসের বিরুদ্ধেও আছে, এটার বিচার করতে হবে। তো না, এর আগের যে মানে এখন তো দুদকের চেঞ্জ হয়েছে, কিন্তু আগের যিনি ছিলেন না, সেটা ইউনূস দিয়ে গেছেন যে না কোনো অপরাধ পাওয়া যায়নি। হ্যাঁ, অপরাধ পাওয়া যায় নাই, এই জন্য দুদক তো নিজে স্বপ্রণোদিত হয়ে রিজাইন করে ভেঙে গেছে। তারা তো বুঝছে যেটা অপরাধ। আমি একটা দেখি, ধর শোনেন, আমার শ্বশুরবাড়ির এলাকা হয়তো আপনার ইয়েতে জামালপুরে, শেরপুরে, সেখানে এক ব্যক্তি, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, সেখানে তদন্ত হয়েছে, কোনো দোষ পাওয়া যায় নাই। যেই এটা ক্লিন সার্টিফিকেট দিয়েছে, আর একটা অভিযোগ হয়েছে, হওয়ার পরে সেটাতেও কিছু পাওয়া যায় নাই। এরপরে দুদক থেকেই, নিচের স্তরের দুদক থেকেই, এটা বক্সিগঞ্জ থানায়, দুদক থেকেই কোর্টে গেছে, কোর্টে যায় তার নিজের, তার ছেলে মেয়ের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে, বিদেশ যাত্রা বন্ধ করে দিছে। সে ওই দুদকের চেয়ারম্যানের কাছে আবেদন করেছে যে আপনারা চার্জশিট দেন, যা খুশি করেন, আর নাহলে আমার অ্যাকাউন্টে দেন, আমি অসুস্থ, আমি চিকিৎসার জন্য। দেয় নাই, এবং ওই দরখাস্ত দেখেও নাই, 1 মাস পড়েছিল। তো এই দুদক কী করবে? দুদকের ভিতরে তো, আমি উপরের কথা বলছি না, নিচের কথাই বলছি, দুদকে তো সুশাসন নাই, দুদকের উপর তো নির্ভর করে। এটা আমার কাছে প্রমাণ আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে দুদকের ভিতরে সুশাসন আসলে আছে কিনা, এই প্রশ্নটা উত্থাপন করেছেন। কিন্তু একই সাথে ওনার কথা থেকে আমরা এটা বলতে পারি আজিজ ভাই যে আসলে অন্তর্বর্তী সরকারেরও একটি শ্বেতপত্র তৈরি করা জরুরি কিনা, বা সেটা একটা কাজ হওয়া জরুরি কিনা। আমরা একটা ছোট বিরতি নিয়ে তারপরে আমরা এই প্রশ্নটা নিয়ে আমরা আবার ফিরবো। এখন আপাতত নিচ্ছে একটা ছোট্ট বিরতি, চলমানের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমরা যেখানে ছিলাম যে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র আসলে প্রকাশিত হওয়া জরুরি কিনা, বা এটা খতিয়ে দেখা জরুরি কিনা, যে প্রশ্নটি উত্থাপন করেছেন এম এ আজিজ, আমরা এই প্রশ্নটি নিয়ে যাব মাসুদ কামাল ভাইয়ের কাছে। জি, অবশ্যই উচিত। শোনেন, এটা অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, এরকম ব্যাপার না। যে সরকারটাই ক্ষমতা থেকে নামবে, আমাদের দেশে এক সমস্যা কি, যখন ক্ষমতায় থাকে তখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যায় না, আর করলেও সেটা আমলে নেওয়া হয় না। এটা হলো রিয়েলিটি। আপনি দেখবেন দুদক তার জন্মের পর থেকে পর্যন্ত সরকারি দলের কোনো রথী মহারথীর বিরুদ্ধে কোনো ধরনের মামলা করে এরকম আপনি দেখবেন না, একদমই দেখবেন না। তারা নেমে যাওয়ার পর তখন তারা বুঝতে পারে এরা সবাই করাপ্ট ছিল, আগে বুঝে না। যে যতদিন পর্যন্ত দুদক এই কাজটা করতে না পারবে, যে সরকারের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে মামলা করতে না পারবে, ততদিন পর্যন্ত বুঝবেন দুদক ঠিক হয় নাই। তাহলে এখনো যদি এরা শ্বেতপত্র বের করে বাই করে, তাহলে সেটাও তো তাহলে বায়াসড বলে, বায়াসড হবে, তো এটা বায়াস হবে। কারণ এই যার সঙ্গে এই সরকারের সম্পর্ক ভালো থাকবে তার ব্যাপারে কোনো শ্বেতপত্র পাবেন না আপনি। আপনি দেখবেন এই যদি শ্বেতপত্র অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে বের করে, সবচেয়ে নিষ্পাপ লোকটা হবে ডক্টর খলিলুর রহমান, কারণ উনি এই সরকারের পার্ট। তারা তো এরা আবার ভালোবেসে বলেছি, এখন যারা আপনি ভালোবেসে বলবেন তার তো কোনো দোষ নাই, তো এরকম উনি হবে নিষ্পাপ। আর বাদ বাকি সবাই দেখবেন যে কিছু না কিছু দোষ টোষ থাকতে পারে, এটাই নিয়ম বাংলাদেশের। তো হ্যাঁ বলেন। না ডক্টর খলিল থেকে একটা কথা আর কি মনে পড়লো, সেটা আর কি একটু বলে নেই পাকে। সেটা হচ্ছে যে আমাদের যে এই যে ডিজেল কেনার জন্য এখন তো আমরা যে চুক্তিটা করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইউএস এর সাথে, এখন
আমাদের কি ইউএস এর অনুমতি নিতে হবে মানে রাসায়ন তেল কিনতে হলে কারো ভায়া মাধ্যমে? এখন তেলটা তো আসতেছে ইন্ডিয়ার থেকে, পাইপলাইনে যেটা আসতেছে দেখতেছি আমরা। এটা আবার আরেক কাহিনী, এই যে ইন্ডিয়ার সঙ্গে পাইপলাইনে চুক্তি করছে শেখ হাসিনা, বিরাট খারাপ চুক্তি কিন্তু, তাই না? শেখ হাসিনা সব চুক্তি তো খারাপ, শেখ হাসিনা ছায়াটাও খারাপ, কিন্তু একটা তো বাতিল করেনি। তো বাতিল করে না, ইউজ করতেছে তো। এখন তো এই চুক্তি না হলে এখন তো দেখা যাচ্ছে এই চুক্তির উপকারিতা কোথায়? এখন তো কেউ আন্দোলন করে না। এখন পিনাকি বাবু বলে না কেন, পিনাকির ভাব শিষ্যরা বলে না কেন ওই পাইপলাইন যা কিছু আসবে সব নাপাক তেল, ওই তেল আমরা নিব না, বলে না কেন? এখন তো এই প্রশ্নটা উত্থাপন হবে না, দিল্লি না ঢাকা? তো এখন এইগুলি বললাম তো, এই যে পাইপলাইন এটা শেখ হাসিনা তো বানাইছে, শেখ হাসিনা আমলে হয়েছে। এখন এটা তো এটা কী করবে এখন? এই পাইপলাইন দিয়ে তেল নিবে না, এই তো আবার ইন্ডিয়ান তেল। আজিজ ভাই, এই যুদ্ধ কোন দিকে নিয়ে যাবে আর আমরা এরপরে এই তেল সংকটে ভুগতেই থাকবো? আর আসলে কি আমাদের এত সংকট আছে যেটা আমরা এই যে বিভিন্ন মানে দেখতে পাচ্ছি, মানে পাম্প স্টেশনগুলোতে যেটা আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, তাতে আমার কাছে মনে হয়েছে সরকার মিসহ্যান্ডেলিং এর কারণে এই ক্রাইসিসটি তৈরি হয়েছে। কারণ ইরান বলে দিছে আগে যদি তাদেরকে ইনফর্ম করে তাহলে ওই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ ছেড়ে দিবে। ইতিমধ্যে 4টে জাহাজ কিন্তু বাংলাদেশে ঢুকে পড়েছে, তারা এটা মনিটর করবে না? সরকার বলেছে মার্চ পর্যন্ত 3 মাস আমাদের তেল আছে। হ্যাঁ, তা আপনি হরমুজ প্রণালী দিয়ে যে বাংলাদেশের আপনার ছেড়ে দিছে, 4টা জাহাজ ছেড়ে দিছে, তেলবাহী জাহাজ, এটা আপনারা মনিটর করেন নাই কেন, জানেন নাই কেন? তাহলে এই যে রেশনিং করে দিলেন, রেশনিং করার পরে তো হিউ অ্যান্ড ক্রাই শুরু হয়ে গেছে। এই আপনার পেট্রোল পাম্পগুলো গোয়েন স্টক করে, মানে একটা বড় কথা শোনা যাচ্ছে যেটা হচ্ছে সিন্ডিকেট, মানে এটাকে ধরে মানে একটা জ্বালানির একটা সিন্ডিকেট বিজনেস তৈরি হচ্ছে বড় রকম। না, তার জন্য তো আর্মিও, চিটাগাঙে আর্মিও তো করছে, নামাইছে যাতে সিন্ডিকেট না করে তেল। অর্থাৎ অনেক পেট্রোল পাম্প ভাবছে যে তেল নাই, দাম বাড়াবে, সুতরাং তারা বলছে তেল নাই, লাগাই দিছে, তেল দেয় নাই। মানে সব তেলে তো আমাদের এত সংকট হওয়ার কথা না। না, মানে আমার মতো কথা হলো 4টে হরমুজ প্রণালী দিয়েছে। আপনার ভারত থেকে রাশিয়া ভারতে তেল নিচ্ছে, হ্যাঁ, ভারত তেল, ভারত আমাদেরকে তেল দিতে চেয়েছে। তা আমাদের তেলের সংকট তো হওয়ার কথা না, হিসাব মতো হওয়ার কথা না। তাহলে এই স্টেটমেন্ট যদি মিথ্যা হয় তাহলে সম্ভব, কিন্তু এটা তো অলরেডি হয়েছে, এগুলো তো পাওয়া যাবে। তারপর মালয়েশিয়ার থেকে তেল আনেন, করিত কর্মা ফরেন মিনিস্টার লাগাইছেন, কোনো কিছু তো অভাবার কথা না। লতিফুর রহমানের সময়ে উনি তো এখন জানেন তো লন্ডনে বসে আছেন। হ্যাঁ, উনি সব জায়গায় ঠিক করে দিছে। হয়তো বলবে যে ভারত থেকে যে তেল আসতেছে ওটা আমি করে দিছি, হ্যাঁ, হরমুজ প্রণালী থেকে যে ইরান যে ছেড়ে দিচ্ছে ওটা আমি করে দিছি, বলে দিবে, অসুবিধে কি, বলে দিবে। তো এখন বিষয়টা হলো রাশিয়ার তেল নিতে যাতে ভারত যেহেতু আনবে, ভারত থেকে যাতে বাধাগ্রস্ত না হয়, ভারতকে তো স্যাংশন দিয়ে দিতে পারে পাগলা ট্রাম্প। এই জন্য হয়তো আমেরিকার কাছে অলরেডি গভর্নমেন্ট চিঠি এটার সাথে ওই আমাদের যে আমরা যে বাণিজ্য চুক্তি করেছি ওইটা অন্তরায় না, এটা তেলের ইস্যুটা না, অন্তরায় না তো বলা আছে। তো বিশেষ করে চীনের সাথে কিন্তু ব্যাপার আছে। চীনের সাথে যদি কোনো সমরস্ত কোনো চুক্তি করতে যান তাহলে কিন্তু আমেরিকা স্যাংশন বসায় দিতে পারে। কিন্তু ভারত তো আপনার রাশিয়াও ম্যানেজ করা, আবার এই ভূখণ্ড এই আমাদের এশিয়া, দক্ষিণ এশিয়াতে আপনার ভারত তো আমেরিকা, ভারতের সাথে তো সম্পর্ক রিনিউ করেছে। সুতরাং ভারতের মাধ্যমে আসলে আপনার আমেরিকা যদি ছাড় দেয় তাহলে তো ভারতের তেল আমাদের দেশে গড়গড়ায় আইব, সমস্যা নেই। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ভারত প্রতিবেশী, তো ভারতের সাথে আমার কথা হলো সবার আগে বাংলাদেশ, আমার দেশের ইন্টারেস্ট রক্ষা করে ভারতের সাথে আমি বাণিজ্য করতেই পারি, আমি আদান প্রদান করতেই পারি। আপনি বলেন তো অন্তর্বর্তীকালীন সরকার বাণিজ্য কেন, আপনি তো সব বন্ধ করে দিয়েছেন, খেলাধুলা সবকিছু তো সব বন্ধ। আপনি চিকেন নেট কাটিয়ে দিবেন, 7 সিস্টার আলাদা করে ফেলবেন, এই আপনার হিমালয় পর্বত থেকে এগুলো আমাদের, এইসব কথা কয়ে
বিএনপিকে উত্তক্ত ভারতকে উত্তক্ত করেছেন। যে মব উত্তক্ত করতো তারাও তো কিন্তু এখন ডিজেল আনার ক্ষেত্রে বাধা দিচ্ছে না, সরকারকে বলছে না যে আনা যাবে না। না, কেউ দিচ্ছে না। আপনি দেখেন 30টা সমঝোতা এবং চুক্তি করেছিল শেখ হাসিনা, অভিযোগ ছিল সব অনুকূলে, ভারতের অনুকূলে। একটাও রিভিউ করছে? খালি চিকেন নেক দিয়ে টান দেয়, 7 সিস্টার নিয়ে টান দেয়। এটা হলো যেখানে দুর্বলতা, সেখানে আপনার একটা রিভিউ করছেন? আদানির বিদ্যুৎ আনতেছে না। এই বিষয়ে আসলে একটু মাসুদ ভাইয়ের কাছে যাই, যে এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একটা অদ্ভুতরে কাজ করেছে সম্প্রতি। মানে আমরা জানি যে মানে দূতাবাসে একজন অ্যাম্বাসেডারকে নিয়োগ দেওয়া হয়, এটা একটা ডিসেন্ট প্রসেস আছে, এটা একটা কতগুলো জেস্চার আছে এবং কাউকে বাদ দেওয়ার ক্ষেত্রে কতগুলো নিয়মকানুন আছে। কিন্তু অন স্পট ধরেন ইনডিসেন্টলি কারো চাকরিতে নট করে দেয়া বা কাউকে বিদায় করে দেয়া আপনি দিতেই পারেন, মানে তারগুলো প্রসেস আছে। কিন্তু আপনার কাছে মনে হয় কি এই যে আমরা যে এত কষ্ট করে শেষ পর্যন্ত ভোট দিয়ে এটি সরকার তৈরি হলো, সে যেইভাবে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সব জায়গাতেই ঘাড় ধাক্কা দেওয়ার একটি মানে একটি সংস্কৃতি চালু করলো, সেখানে আসলে এটা কি বসন্তের মানে যে অনুশীলন করার প্রক্রিয়া হবে? এটা না একটু গণতান্ত্রিক বসন্তের মানে দৃষ্টিকটু ঠেকছে আর কি। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটা তো আসলে যেভাবে সরানো হয়েছে এটা খুবই, আমি মনে করি খুবই স্থূল একটা আচরণ করা হয়েছে। এটা যাকে নিয়োগ করা হয়েছে তাকে তো আমি যোগ্য মনেই করি না, এবং এটা তো একটা অন্যায় হয়েছে আমি মনে করি। এই লোককে নেওয়া এটা তো ঠিকই হয় নাই, সে লোক তো এই কাজের জন্য না, তাকে নিয়ে বসাই দিলে তো ভাই হবে না। এবং এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও আছে। আর দূতাবাসগুলো যেগুলো হয়েছে, যাদেরকে নিয়ে আসা হয়েছে, এদের কিন্তু নিয়োগও এইভাবেই হয়েছিল। আর ইংল্যান্ডে যেটা হলো একদম সম্প্রতি একজন এগুলি আমি শুনি না, একটা নতুন গভর্নমেন্ট আসলে পরে দূতাবাসগুলিতে সবচেয়ে আগে পরিবর্তন হয়। এটা 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 হলো খুব একটা কমন ব্যাপার। ব্যাপারটা তা না, হয়েছে কি প্রতিমন্ত্রী ব্রিটেনের ছিল, তো প্রতিমন্ত্রী আপনার এয়ারপোর্টে গেছে, তারপরে তার ফ্যানরা আসছে, আসার পরে ওই অ্যাম্বাসেডর ব্রিটিশ রাষ্ট্রদূত নারী তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, সাথে সাথে বলে দিছে তার চাকরি নাই। না, এটা পায় না সে। এটা কি উচিত? এটা তাকে পায় না, কল করতে পারতো, এটা পায় না, তাকে কল করতে পারতো, অথবা তাকে বলতে পারতো এটা তো জমিদারি না, তো এটা তুমি ভাই এটা হয় না, আমরা নতুন অ্যাম্বাসেডর দেবো, সরকার দিতেই পারে, কিন্তু তাকে তো একটা সম্মানজনক এক্সিট দিতে হবে। এইভাবে তো একটা অ্যাম্বাসেডর চাকরি যেতে মানে এই যে পারে না। সম্মানজনক প্রক্রিয়ায় সরানোর যে প্রক্রিয়া, মানে যে কোনো একটা ডিসেন্ট প্রসেস আছে। যেমন ধরেন আপনি একটা ভালো শব্দ বলেছেন, মানে যেটা মাসুদ ভাই বলেছেন যেটা জমিদারি কিনা। আসলে রাষ্ট্রে আপনি 2/3 মানে মানে ভোট নিয়ে সিট নিয়ে সরকার গঠন করেছেন, কিন্তু আপনার আসলে এটা নিজের জমিদারি হয়ে উঠবে কিনা, যে আমি এয়ারপোর্টে নেমেই একজনের চাকরি নট করে দিব বা এই প্রক্রিয়াগুলো। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোপ করব, কিন্তু তার আগে নিচ্ছে আমরা আরেকটি ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমরা যে আলাপে ছিলাম যে এই সরকারও তার সকল ক্ষমতা জমিদারি প্রক্রিয়া দেখাবে নাকি গণতান্ত্রিক প্রক্রিয়া দেখাবে, ডিসেন্ট হবে না ইনডিসেন্ট হবে। তার পাশাপাশি যে আলাপটা করছিলাম এবং তার পাশাপাশি আরেকটি প্রশ্ন নিয়ে ফিরছি মাসুদ কামালের কাছে, তা হচ্ছে হাসিনাকে বন্ধু বানিয়ে ভারত আমাদের শোষণ করেছে নাকি ভারত বিরোধিতা সস্তা জনপ্রিয়তা পাওয়ার কৌশল? এই দুটোকে যদি একটু আপনি অ্যাড্রেস করেন। দেখেন, দুটো আসলে দুইভাবে সত্যি আবার দুইভাবেই অসত্যি। বিষয়টা হলো কি, ধরেন আমার সঙ্গে যদি ইন্ডিয়ার একটা চুক্তি হয় অথবা আমেরিকার একটা চুক্তি হলো, আমরা কি চাইব যে সেই চুক্তির মধ্যে আমরা কীভাবে সুবিধা অর্জন করতে পারি সেই চেষ্টা করব। এটা প্রত্যেকের দেশ কিন্তু তাই করবে। এখন আমি যার সঙ্গে চুক্তিটা করলাম সেই দেশ কি করবে, তারাও চেষ্টা করবে তাদের সুবিধাটা নেওয়ার জন্য। এখন এই যে এখানে নেগোসিয়েশন, তো এই জিনিসটা যে কে কতটুকু নিতে পারে আলোচনার মাধ্যমে নিচ্ছে। এখন যদি আমি মনে করেন কারোর সঙ্গে চুক্তি করতে গেলাম, তারা আমাকে স্বামী স্ত্রীর সম্পর্ক মনে করে অনেক কিছু দিয়ে দিল, তো দিয়ে দিলে সে আমি কী করবো, নিয়ে আসবো না? নিয়েই তো আসবো। তো এখন এখানে যেটা হয়েছে, ভারত কি চেয়েছে এটা ইম্পর্টেন্ট না, ভারত সবসময় চাইবে বাড়তি কিছু নেওয়ার জন্য, আমিও এরকম সবসময় চাইবো বাড়তি কিছু পাওয়ার জন্য। প্রশ্নটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ওই সরকার অনেক কিছু দিয়ে দিয়েছে যা নাকি আমাদের দেওয়া উচিত ছিল না, যেটা শেখ হাসিনা করেছেন। যে কারণে শেখ হাসিনা বলেন নাই ভারতকে আমরা যা দিয়েছি ভারতের যে সারা জীবনে করতে পারবে না। অর্থটা কি? তো উনি নিজেও জানেন
যেটা ভারতের পাওয়ার কথা ছিল না ওইটা উনি দিয়েছেন। এটা দেওয়ার মাধ্যমে উনি ভারতকে খুশি করেছেন, আমাদের ক্ষতি করেছেন। এই জন্যই আমরা ওনার উপর গোসা হয়েছি, ওনার উপর বিরক্ত হয়েছি। বাস্তবতা কিন্তু এখানে। আর এই যে ভারত বিরোধিতাটা, এটাও বলা হচ্ছে কিন্তু কেউ নেই যে আমাদের শেখ হাসিনা বুঝেও দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ তো বুঝে এটা সহ্য করতেছে না। সাধারণ মানুষ বলছে তুমি এটা দিবা কেন? এই জায়গাটাতে আমাদের এখানে একটা ভারত বিরোধিতা আছে। আরেকটা জিনিস হলো, বিষয়গুলো কিন্তু কতগুলি বিষয় আছে। আমি কি পছন্দ করব না করব, দেখবেন এমনি বাজারে বিজ্ঞাপন আসে না, এই ঈদে আমার কোন জামাটা কেনা উচিত, এটা কিন্তু বিজ্ঞাপন দাতারা ঠিক করে দেয়। এটা কিন্তু আমি অনেক সময় ঠিক করতে পারি না, ওরাই ঠিক করে দেয়। বিজ্ঞাপন বলে তোমার এটাই কেনা উচিত করে দেয় না। তো ওইখানে আমাদের এখানে আবার ওই রকম একটা জিনিস হয়। কিছু লোক আছে কন্টিনিউয়াসলি আপনার মধ্যে হ্যামারিং করতে থাকে যে এই কারণে ভারত খারাপ, এই কারণে ভারত খারাপ, এই কারণে ভারত খারাপ। তো ভারত তো খারাপ, তুমি প্রমাণ করলা, তারপরে কি? তাহলে কি আমি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবো? ওইটাকে আমার জন্য ভালো হবে? এই যে তারা যেটা বলে, তারা যদি ক্ষমতায় আসে তারাও কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে। কারণ তারাও জানে এই দেশে শাসন চালাতে হলে, দেশ চালাতে হলে, অর্থনীতিকে সচল রাখতে হলে আমার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক রাখাটা আমার জন্য তো লাভজনক। আপনি সম্পর্ক রাখতে চাই সব যদি উজাড় করে দিয়ে দেন, ওটা তো সম্পর্ক না, ওটা তো একতরফা সম্পর্ক, তাই না? ওইটা হওয়ার দরকার নাই। দুইটা দেশের সঙ্গে, একটা মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা আর রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক এক জিনিস না। ওনারা ওইভাবে করেছেন, এই জন্য। আজিজ ভাই কিছু বলতে চান? দেখেন, আমরা আগে শুনতাম বঙ্গবন্ধুর সময় 25 বছরের একটা চুক্তি হয়েছে, এটাকে বলা হতো গোলামি চুক্তি। সেটা কিন্তু ওপেন ছিল না। কিন্তু শেখ হাসিনা যতগুলো চুক্তি করেছে, একটা চুক্তি কিন্তু গোপন ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 30টে সমঝোতা হয়েছে এবং চুক্তি হয়েছে। এবং আমরা যে চুক্তিগুলো, আদানির সাথে যে চুক্তি, সেটাও কিন্তু আমরা শেখ হাসিনার জন্য ধরি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে ওপেন যদি চুক্তি হয়, আমার স্বার্থ যদি রক্ষা হয়, তাহলে আমি চুক্তি করব না। এখন তো আপনার পাইপলাইন দিয়ে তেল আনতেছি, তো চুক্তিটা ঠিক আছে। আমরা আদানির এখন যে ইলেকট্রিসিটি, আমাদের রেট অনেক হাই, আমরা বলছি এখন তো তার ওই ইলেকট্রিসিটি ছাড়া চলতে পারছি না। তো আমার বক্তব্যটা এখানেই। তো তারপরেও ধরেন সরকারের যেগুলো আগে বলছি, ধরেন এই যে কিছু লোকরে যে ধরেন 5-6টা অ্যাম্বাসেডরকে কিন্তু অলরেডি ফরেন মিনিস্ট্রিতে উইথড্র করা হয়েছে এবং ফরেন মিনিস্ট্রি অ্যাটাচ করা হয়েছে। হ্যাঁ, তাদের হয়তো কারো চাকরি থাকবে, কারো চাকরি থাকবে। হ্যাঁ, আমি বলছি এই জন্যেই যে ধরেন হিথ্রো এয়ারপোর্টে যে গেল, তিনি উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি তো প্রতিমন্ত্রী না, কিন্তু তিনি তো উপদেষ্টা, তিনি তো একটা অ্যাম্বাসেডরের চাকরি নাই এই কথা বলতে পারেন না। তাকে কল করতো, তাই ওখানে অ্যাম্বাসেডর দিত, মাসুদ ভাইকে দিত, আপনাকে দিত, আমাকে। সরকার যাকে খুশি তাকে, যাক দিয়ে ভালো মনে করবে তাকেই দিবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো ওই লন্ডনে আপনার হাদির এক ইয়েকে দিছে না, আত্মীয়কে দিছে না, তাই সে একটা কূটনৈতিক কীভাবে দিল বলেন? দিছে তো। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে ধরেন এগুলো কিন্তু রাজনীতিতে পারসেপশন একটা ব্যাপার, এটা কিন্তু খুব ব্যাড পারসেপশন যায়। কারণ ইলেকশন করে একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি, ধরেন 17 বছর সে বিলেতে ছিল প্রধানমন্ত্রী। আমরা তো বিলেতের যে গণতান্ত্রিক কালচার, সেটাই তো আশা করব। কিন্তু তিনি তো একা পারবেন না। এই যে লোকগুলো যে নিল, একটা জেন্টলম্যান প্রসেস থাকতে হবে, জেন্টলম্যান প্রসেসটাকে নিয়ে আসতে হবে যে কোনো ভাবে। যদিও আমাদের মন্ত্রী এমপিদেরকে আমাদের প্রধানমন্ত্রী খুবই মার্জিত থাকতে বলেছেন, কিন্তু আমরা খুবই অমার্জিত কাজ হিথ্রো এয়ারপোর্টে হতে দেখেছি। এখানে আরেকটা প্রশ্ন নিয়ে আমি যাব হচ্ছে মাসুদ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে 7ই মার্চ এবং 8ই মার্চ দুইটা খুব গুরুত্বপূর্ণ দিন এবং দুইটা আন্তর্জাতিকভাবেও সেলিব্রেটেড। কারণ হচ্ছে যে 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, সেটা মেমোরিজ অফ দ্য ওয়ার্ল্ড, ইউনেস্কোর ওয়ার্ল্ড মানে ডকুমেন্টারি হেরিটেজ। আবার 8ই মার্চ গেল নারী দিবস, এবং সেইখানেও আমি দেখলাম যে খুব অবাক হয়ে দেখলাম যে আমাদের আরেকটা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড আছে, এবং যেটা হচ্ছে যে মানে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ ফর ইনফ্লুয়েন্সেস, এটা এশিয়া প্যাসিফিক রিজনে, যেটা হচ্ছে দেয়া হয়েছিল আপনার 2024-এ বেগম রোকেয়াকে তার সুলতানাস ড্রিমের জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এবার যত শতবর্ষ গেল যখন রোকেয়ার, তখন দেখলাম প্রচুর তাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলা হলো, আর এই নারী দিবসে তার কথা মনেই করা হলো না। এরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার
আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো। আর আরেকটা বড় প্রশ্ন হচ্ছে 7ই মার্চের ভাষণ বললে কি আসলে এখন অপরাধ হবে বা এটা কি নিষিদ্ধ? 7ই মার্চে ভাষণ নিষিদ্ধ না, যদিও একজন পুলিশ কর্মকর্তা বলেছেন এটা নিষিদ্ধ। ওই লোকের চাকরি যাওয়া উচিত আমি মনে করি। যার এই মিনিমাম সেন্সটুকু নাই কোনটা নিষিদ্ধ কোনটা নিষিদ্ধ না, সে কীভাবে আইন প্রয়োগ করবে? উনি তো অ্যারেস্ট করেছে, ওনাকে ওটা একটা ছেলেকে মারতে মারতে নিয়ে আসছে। ওই ভদ্রলোকের উচিত ছিল যারা মারতে মারতে নিয়ে আসছে তাদেরকে আগে অ্যারেস্ট করা, কিন্তু উনি উল্টা করেছেন। এটা হয়েছেটা কি জানেন, এই ধারাটা চলছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই ধারাটাই, এই প্র্যাকটিসটাই চলছিল। এখন যে একটা সরকার পরিবর্তন হয়ে গেছে, সেই মব কেন্দ্রিক সরকার যে নাই হয়ে গেছে, এটা আমাদের মাঠ পর্যায়ের এই সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রশাসন আসলে এখনও ভুলতেই পারছে না। এবং এটার মাধ্যমে তারা এই সরকারকে বরং আমি মনে করি বিব্রত করছে। এই সরকারের উচিত ছিল, এই সরকারও চুপচাপ ছিল, তারা হয়তো বুঝতে পারে নাই যে এটার কী রিপারকেশন হতে পারে। তারা মনে করছে দেশটা ভালোই চলছে, আমরা আরামে আছি, মন্ত্রী হয়েছি আর কি। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। আমি আশা করেছিলাম যে ওই ঘটনার পর ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেবে, নেয়নি তো। তারাও গা সাওয়া। এখন তখন মানুষের সন্দেহ হয়, তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি তাহলে 7ই মার্চকে ওইভাবে মূল্যায়ন করবে যেভাবে ডক্টর ইউনূসরা মানে করেছিলেন? এটা যদি হয়, এটা হবে যে যে স্লোগানটা নাকি আপনার তারেক রহমান দিচ্ছিলেন বারবার, জাতিকে ঐক্যবদ্ধ করার স্লোগান, এটা কিন্তু সে ঐক্যবদ্ধ আর থাকলো না। তখন কিন্তু আবার সেই বিভক্তি রাজনীতির দিকে তারা যাচ্ছে। তারা আসলে কোন দিকে যাবে আমরা বুঝতে পারছি না, দেখা যাক সামনে, আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। না, এক্ষেত্রে যে ইমিকে যে আটকে রেখেছে ভাই, সেটা অন্যায় করেছে এটা মানে, এবং এক্ষেত্রে আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা যে মানে সরকার আসলে কি ধরনের অ্যাক্ট করা উচিত? সরকার শোনেন, 7ই মার্চের ভাষা একজন লোককে আমি ভালোবাসবো, এটা আমার ইচ্ছা। একজন মানুষের কবরে আমি ফুল দেবো, আমার ইচ্ছা। একজন লোকের স্মৃতিতে আমি ফুল দেবো, এটা আমার ইচ্ছা। এইটুকু স্বাধীনতা আমার আছে। আপনি কে বলার যে তুমি এটা করতে পারবে না, যদি সেটা বেআইনি না হয়? কোনো তো বেআইনি হয়নি। মানে নেপালে যেটা হয়েছে যে পতিত সরকার হচ্ছে নির্বাচন করেছে এবং নির্বাচনে হেরেছে, তাকে নির্বাচনটা করতে তারা দিয়েছে এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমাদের এখানে কি হলো, এবং আমাদের এখানে কেন এনপিএ ওইখানে ক্ষমতায় যেতে পারলো যারা আন্দোলনের ভিতর থেকে উঠে এসেছে, কিন্তু আমাদের এনসিপি বা এরকম কেউ আসলে কেন এই নির্বাচনে উঠে আসতে পারলেন না? কারণ এনসিপি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তাদেরকে দল করানো হয়েছে এবং তাদেরকে মব হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং কিন্তু নেপালের তার উল্টাটা। এবং দ্বিতীয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে আসলে ক্ষমতা ছাড়তে চায় নাই, তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। সে এমন এমন অপরাধ করেছে এবং সংবিধান আপনার ভায়োলেট করেছে, তার কঠিন বিচার হওয়া উচিত। মানে এই দেশটাকে নষ্ট করে দিয়েছে সে। আপনি বলেন নেপালের সময় কম, আমরা একটু ছোট্ট করে আপনার এটা নিচ্ছি। হ্যাঁ, নেপালে যেটা হলো, ধরেন আপনি দেখেন আগে প্রথম দিকে খেয়াল করেন, উদাহরণস্বরূপ যে আপনার ইউনূসের উপদেষ্টা হেঁটে যায়, ইউনূস হেঁটে যায়, আপনারা 5 বছর থাকেন, 10 বছর থাকেন, এই করেন। তো তাকে যদি ধরেন 3 মাসের ভিতরে নির্বাচন দিত, আপনি বলেন আওয়ামী লীগের কয়টা সিট পেত? 10টা, 15টা, নাই 20টা পেত। হ্যাঁ, তার বেশি তো সিট পেত না। কিন্তু এখন বাংলাদেশের যে সংস্কৃতি, তাকে যত অপ্রেস করবেন তার পপুলারিটি বাড়বে। আপনি তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে রেখেছেন, তার সমর্থক তো পুরো রয়ে গেছে। ধরেন হাজার খানেক লোক ভেঙে গেছে, বাকি তো কোটি কোটি লোক পড়ে আছে। তাদেরকে নাগরিক অধিকার নাই? সে তো ধরেন স্লোগান দিবে, মিছিল করবে, এগুলো তো করবেই। তার অ্যাক্টিভিটিস বন্ধ করে তার নাগরিক অধিকার দিবেন না? এখন আমি এই জন্য বলছি যে এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল, তাদের সবার বিরুদ্ধে অভিযোগের স্তূপ, এটা তো তদন্ত করতে হবে এবং দুদকের মাধ্যমেই করতে হবে, অথবা জাতীয় কমিশন করে বিচার করে অপরাধীর অবশ্যই বিচার করা উচিত, যাতে ভবিষ্যতে এরকম একটা বেনিয়া বাহিনী এসে দেশটাকে লুট করে না নিয়ে যায়। অনেক ধন্যবাদ আজিজ ভাই। আমরা এখন মাসুদ ভাইয়ের কাছে, মাসুদ ভাই কি এই কোশ্চেন উপরে কোনো মানে আপনার কোনো মতামত দিতে চান কিনা? তাহলে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ওসমান হাদির কথিত হত্যাকারী ধরা পড়েছে, কিন্তু ধরা পড়ার পরে আসলে ধরেন সোশ্যাল মিডিয়া এবং একই সাথে রাস্তায় মানে শাহবাগে দুই জায়গায় কোনো জায়গায় কি আপনি কোনো সুক্রিয়া মিছিল বা কোনো এটার একটি ভালো কাজ হয়েছে এরকম কি কোনো রিপারকেশন দেখেছেন? আমি দেখিনি।
আমি এটা দেখিনি, কেন এবং হচ্ছে আমার না? কেন যেন মনে হয় অনেকের মধ্যে বোধহয় হৃদকম্প শুরু হয়ে গেছে। যারা নাকি বড় বড় ডায়লগ দিয়েছে না, ওই ডায়লগ বলতে হৃদকম্প শুরু হয়ে গেছে, যে ওই বেটা জানে আবার কার নাম বলে দেয়। এবং এটা হতেই পারে, কারণ যে লোকটা ট্রিগার টিপেছে তিনি যে ট্রিগারের পেছনে একমাত্র ব্যক্তি তা কিন্তু নাও হতে পারে। ভাড়াটে খুনি যখন খুন করে তখন তাকে তো কেউ না কেউ ভাড়া করে, যে ভাড়া করে সেই হলো আসল লোক। তখন তার মাধ্যমে বোঝা যায় যে কি হয়। শুনেন, আমি খালি টাইম লাইনটা বলি। ওসমান হাদি মারা গেছে মানে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন, এবং সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা স্লোগান উঠেছিল, এই ইনকলাব মঞ্চ বলছিল যে যতদিন পর্যন্ত হাদির বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। অনেক পলিটিক্যাল পার্টি বলেছে এই অবস্থায় নির্বাচন হতে পারে না, বলেছে। কিন্তু তার মানে যারা নির্বাচন পেছাতে চেয়েছিল তারা যে এর পেছনে নেই সেটা কিন্তু হলফ করে আপনি তখনও বলতে পারবেন না, এখনও বলতে পারবেন না। এবং তাদের মধ্যে তাদের মানে কারো নাম যে ফয়সাল মাসুদ বলবে না, এটাও আপনি বলতে পারেন না। অনেক ধন্যবাদ। আরেকটা মাসুদ কথা কামাল ভাই। বলি। হ্যাঁ, আপনার কাছে আসছিলাম যেটা নিয়ে। হ্যাঁ। হ্যাঁ, বলেন। আমি একটা কথা বলি, আরো একটি ঘটনা ছিল। তারপরে তার জানাজা যে হলো, এই জানাজার সময় কিন্তু একটা মুভ ছিল, বলা হয় যে 8 লাখ লোক যুক্ত হ্যাঁ, হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে এবং ওই সময়ে অভ্যুত্থান ঘটে নাই, বিপ্লব ঘটেছে। তার জন্য এক ব্যক্তি প্রস্তুত ছিল সে প্রেসিডেন্ট হবে, অর্থাৎ এটা কিন্তু পরিকল্পিত। এই জন্য বলছি যে হাদিকে যে হত্যা করা হলো ইলেকশনের ইশতেহার ঘোষণার সাথে সাথে, আমি মনে করি যে এর পিছনে লোক আছে, এটা তদন্ত হওয়া উচিত এবং আসলে এটার মাস্টার মাইন্ডকে তাকে বার করা উচিত। এবং এটাও আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ আছে। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং মাসুদ কামাল আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক। তারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন যে ওসমান হাদির মৃত্যু রহস্য, যার যে কথিত হত্যাকারী তাকে ধরার ভিতর থেকে নিষ্পত্তি হবে না, নিশ্চয়ই এর পেছনে আরও বড় কেউ আছে, আরও বড় কোনো মাস্টার মাইন্ড তাকে খুঁজে বের করতে হবে। আমরাও সেই আশায় থাকলাম এবং আমাদের চলমানের সাথে আপনাদের এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থাকুন চলমানের সাথে, আগামী দিন আবারও দেখুন চলমান। ধন্যবাদ সবাইকে।